গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ এনএম জিএনএম ফিজিক্যাল সায়েন্সের একটি ক্লাস। আমরা আপকামিং 2027 সালের পরীক্ষাকে টার্গেট করে এবার কিন্তু একটু প্রথম থেকে আমরা শুরু করেছি এনএম জিএনএম এর ক্লাস। প্রত্যেকেই যারা ক্লাসে আছো, এনএম জিএনএম পরীক্ষার জন্য আমাদের একটি নির্দিষ্ট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এবার। তো TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। সেখানে পেড কোর্স অপশানে গেলে আমাদের নতুন যে এনএম জিএনএম ব্যাচ আছে সেটা তুমি দেখতে পাবে। তো এটা কিন্তু একদম নিউ ব্যাচ, সম্পূর্ণ একটি ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ এখানে সমস্ত সাবজেক্ট যেগুলো আছে পরীক্ষায় আসে সেইগুলো চ্যাপ্টার ভিত্তিক কিন্তু আলোচনা আমরা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, টোটাল সাবজেক্ট কভারেজ, সমস্ত মক টেস্ট বা প্র্যাকটিস সেট সোম থেকে শনিবার লাইভ ক্লাস তুমি পাচ্ছ। 3 মাসের একটি ব্যাচ আমাদের। এই 3 মাসের ব্যাচ টোটাল সিলেবাস 3 মাসে কমপ্লিট হবে। পাশাপাশি এর ভ্যালিডিটি তোমরা পাচ্ছ 15 মাস। তো মোটামুটি আমরা দেখেছি যে জুন মাস নাগাদ পরীক্ষা হয়। তো এইটা জুলাই শুরু হচ্ছে আমাদের। তো আগামী বছর পার করেও দেখবে এখনো 3 মাস সময় থাকছে এই ব্যাচের ভ্যালিডিটি। তো যথেষ্ট সময়, অর্থাৎ এই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে 15 মাস ধরে। এই ক্লাস যেগুলো হয়ে যাবে টোটালটা রেকর্ড তোমার কাছে থেকে যাবে। একটা ক্লাস চাইলে তুমি 100 বারও দেখতে পারবে, তাই তো। তো যে সিলেবাস এনএম জিএনএম এর থাকে, মূলত লাইফ সায়েন্সে 50 নাম্বার তোমার প্রশ্ন থাকবে, ফিজিক্যাল সায়েন্স থেকে 25, তারপর ইংরাজি থেকে 15, ম্যাথমেটিক্সে 10, জেনারেল নলেজে 10 এবং 5 নাম্বার থাকবে লজিক্যাল রিজনিং। তো এই টোটাল 115 নাম্বার একটা পরীক্ষা তোমাকে দিতে হবে, যেখানে 100টা কোশ্চেন থাকবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে ক্যাটেগরি ভাগ আছে, ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2। ঠিক আছে, অর্থাৎ ক্যাটেগরি 2তে 2 নাম্বারের প্রশ্ন থাকবে, লাইফ সায়েন্সে 10টি, ফিজিক্যাল সায়েন্সে 5টি, টোটাল 15টা প্রশ্ন এখানে 2 নম্বরে সলভ করতে হবে। যাই হোক, এটা কোনো বড় কথা নয়। তো তোমাদের এই যে পরীক্ষাটা হবে 1.5 ঘন্টার একটা পরীক্ষা, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এই পরীক্ষা দিতে পারো, যে কোনো ব্যাকগ্রাউন্ড সায়েন্স বা আর্টস কোনো ফ্যাক্টর নয়। ওকে, তো যারা আপকামিং 2027 সালের এনএম জিএনএম পরীক্ষাকে টার্গেট করছো, তো অবশ্যই তোমরা প্রস্তুতি এখন থেকেই তোমাকে নিতে হবে ভালো র্যাঙ্ক করতে গেলে। তো আমরা মূলত এমসিকিউ সলভ করব ফিজিক্যাল সায়েন্স থেকে। ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 1 সহজ প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? কেলভিন স্কেলে কত? সঠিক উত্তর কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এই যে তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল ব্যবহার করে থাকি, সেলসিয়াস বা ফারেনহাইট বা কেলভিন হতে পারে। তো এখানে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াসটাকে কেলভিন স্কেলে কত পাচ্ছি? উত্তর হবে 373 কেলভিন। যদি তোমাকে বলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, কেলভিনে কিন্তু ডিগ্রি কথাটা কিন্তু থাকবে না, ডিগ্রি থাকবে না। এখানে যেমন ডিগ্রি সেলসিয়াস আছে, ফারেনহাইটে ডিগ্রি থাকে, এখানে ডিরেক্ট কে মানে কেলভিন, এখানে কে মানে কেলভিন। তোমাকে যদি বলা হয় যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 273 প্লাস 1 মানে 274 কেলভিন। ক্লিয়ার? অর্থাৎ এখানে তোমরা মাথায় রাখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর 100 ডিগ্রি মানে 373 কেলভিন। এটা সেলসিয়াসের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্ক। কোশ্চেন নাম্বার 2, ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ কোন আচরণ ব্যাখ্যা করে? কোন গ্যাসের আচরণ ব্যাখ্যা করে? আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গ্যাসের মিশ্রণ নাকি দ্বিপরমাণু গ্যাস? সঠিক উত্তর এখানে কি করবে? ভ্যান ডার ওয়ালস গ্যাস সমীকরণ। আমরা গ্যাসের ধর্মে দেখব চার্লসের ধর্ম, চার্লসের সূত্র, বয়েলের সূত্র আছে, এবং সেখানে একটা কথা আমরা বলে থাকি যে আদর্শ গ্যাস তারাই যারা চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। কিন্তু বাস্তবে চার্লস বয়েলের সূত্র মেনে চলে না বেশিরভাগ গ্যাসই, সেগুলোকে আমরা বাস্তব গ্যাস বলে থাকি। এই বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালসের গ্যাস সমীকরণ মেনে চলে। ভ্যান ডার ওয়ালস তিনিও একটা সমীকরণ দিয়েছেন, সেটা ফলো করে বাস্তব বা রিয়েল গ্যাস যেগুলো আমরা বাতাসে বা বর্তমানে আছে। কোশ্চেন নাম্বার 3, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? লাফিং গ্যাস অর্থাৎ যেটা নাকে আমাদের আসলে কি হয়,
অটোমেটিক আমরা হাসতে থাকি, লাফিং গ্যাস, যার সংকেতটা কি এখানে দিয়েছে, আমরা এটাকে বলি নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড তোমরা দেখে ফেলেছো, উত্তরটা হবে অপশন নাম্বার সি, N2O, নাইট্রাস অক্সাইড। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের গুণফলে কি পাবো আমরা, কি দেয় আর কি, কি পাই আর কি। তরঙ্গ দৈর্ঘ্য, আমরা তরঙ্গের চ্যাপ্টার এটা করতে পারি, বা শব্দ তরঙ্গ, এটা অনেক সময় আলোচনা করা হয়ে থাকে, যে শব্দের বেগ বা তরঙ্গের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। একটা তরঙ্গ, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তার একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থাকবে, তার বিস্তার থাকবে, অনেক কিছু ব্যাপার আছে সেখানে। তো একটা সূত্র আছে ভি ইকুয়াল টু এন ল্যামডা, এই একটা সূত্র মনে রাখবে। এখানে ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গের এখানে বেগ, এনটা হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এর নাম ল্যামডা, এটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই সূত্র থেকে কিন্তু অঙ্ক অনেক সময় দিয়ে থাকে পরীক্ষায়, এনএমজিএনএম পরীক্ষায় কিন্তু বেশ কয়েকটা অঙ্কও থাকে, দেখবে পরীক্ষার প্রশ্নগুলো তুমি দেখবে বিগত বছরে। তো এই যে সূত্র থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এটা মানে বেগ পাচ্ছি, এটা তরঙ্গের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ইনটু তরঙ্গের বেগ মানে তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা ইনটু কম্পাঙ্ক এন গুণফল। এই সূত্রটা মনে রাখতে হবে, এটা তোমরা নোট করতে পারো। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 5। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর যদি 6 কেজি হয়, চন্দ্রপৃষ্ঠে বস্তুর ওজন কত হবে? কোশ্চেন নাম্বার 5, দারুণ প্রশ্ন এবং খুবই সহজ। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 6 কেজি, চাঁদে কত হবে তার ওজন? ওজন মানে কি? এখন বস্তুর ওজনটা তোমাকে বার করতে হবে কোথায়, চাঁদে। সঠিক উত্তর কি হবে? W ইকুয়াল টু M ইন্টু G। ওয়েট মানে হচ্ছে বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের গুণফল। যদি বস্তুর বর্তমান আমি ওজন দেখি, পৃথিবীতে ওজন কত? পৃথিবীতে ওজন কত হবে? W আর্থ যদি আমরা বলি, পৃথিবীতে ওজন বস্তুটার কত হবে? বস্তুর ভর 6 কেজি, অভিকর্ষজ ত্বরণ 9.8, এর একক কি হবে? নিউটন হবে। ওজন একটা বল, ওজন একটা ফোর্স, তার একক বলের এককের সমান। সিজিএস এ ডাইন, এসআই তে নিউটন। তাহলে বস্তুর ওজন পৃথিবীতে 6 ইন্টু 9.8, 9.81 যদি আমরা বলি, সেটা হতে পারে, এটা বস্তুর পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? আচ্ছা চলো, এবার তাহলে পৃথিবীতে বস্তুর ওজন যদি এটা হয়, চাঁদে কত হবে? চাঁদে কত হবে? চাঁদে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ 6 ভাগের 1 ভাগ হয়। চাঁদে বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ। তাহলে এখানে W যদি আমরা গুণ করি, তাহলে এটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ হয়, কারণ পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণ থাকে, চাঁদে তার অভিকর্ষজ ত্বরণ অনেকটাই কমে যায়। কতটা কমে? 6 ভাগের 1 ভাগ হয়। তাহলে 1 এর 6 দিয়ে আমরা এইটা গুণ করব, বস্তুর ওজন। তাহলে 1 এর 6 ইন্টু 6 ইন্টু 9.8, এখানে 6 আর 6 কাটো, উত্তর হবে 9.8 নিউটন। সঠিক উত্তর অপশন ডি হবে। দেখো কোশ্চেনটা খুব সহজ এবং খুবই বুদ্ধিদীপ্ত একটা কোশ্চেন। মনে হবে যে 1 কেজি হবে, বাট ভর তোমাকে জানতে চায়নি, তোমাকে জানতে চেয়েছে এখানে বস্তুর ওজন কি হবে, চন্দ্রপৃষ্ঠে বস্তুর ওজন কি হবে। ঠিক আছে, চন্দ্রপৃষ্ঠে বস্তুর ওজন কত হবে, চাঁদে ওই বস্তুটা নিয়ে গেলে ওজন কত? বস্তুর ভর কিন্তু চেঞ্জ হয় না, চাঁদেও 6 কেজি, পৃথিবীতে 6 কেজি। তুমি যদি চাঁদে যাও, তোমার ভর যদি 60 কেজি হয়, সেটা 60 কেজিই থাকবে, 50 কেজি হবে না বা 70 কেজি হবে না, একই থাকে। কিন্তু ওজনটা কি? ওজন মানে ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের
গুণফল, এটা তো ফর্মুলা। এই জি মানে অভিকর্ষজ ত্বরণ, এটা কম বেশি হয়, আপ ডাউন করে। 1 জুল সমান কত আর্গ? আমরা কার্য বা শক্তির একক যদি বলি, কার্য বা শক্তির দেখবে সিজিএস একক। সিজিএস একক কি বলতো? সিজিএস একক আর্গ, আর এসআই একক জুল। এটা তো আমরা জানি। কার্য মানে বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু সরণ, তাই তো? বলের একক নিউটন, সরণের একক মিটার। এক জুল মানে কত? 1 জুল মানে 1 নিউটন, 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। বলের একক নিউটন, ইন্টু সরণ মানে হচ্ছে মিটার। এসআই একক। 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে 10⁵ ডাইন। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পাচ্ছি 10⁵ প্লাস দুটো শূন্য মানে 10⁷, এটা আর্গ। অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে 10⁷ আর্গ। দেখো আমি এটা ভেঙে চুরে দেখিয়ে দিলাম তোমাদের বিষয়টা বোঝার জন্য। দেখো একটা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন তাড়াহুড়ো করলে হবে না, সময় নিয়ে আমি পড়াবো, সময় নিয়ে তোমাকে পড়তে হবে, বিষয়টা বুঝতে হবে, নয়তো পরীক্ষায় উত্তর করে আসতে পারবে না। পরীক্ষায় সহজ প্রশ্ন থাকে কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন থাকবে, মাথায় যদি বিষয়টা না থাকে তুমি মুখস্থ নামিয়ে আসতে পারবে না। ঠিক আছে, তো একটু ভেঙে চুরে একটু একক যদি পাল্টে দেয় তোমার ভুল হতে পারে। 1 নিউটন মানে 10⁵ ডাইন জানো, সেটাও আমরা বার করে দেখিয়ে দিতে পারি। বল মানে ভর ইন্টু ত্বরণ, ভরের একক সিজিএস এ গ্রাম, এসআইতে কেজি, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটা থেকে আমরা 10⁵ ডাইন কিভাবে আসছে সেটা বার করতে পারি। 1 আর্গ মানে কি? 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 আর্গ মানে হচ্ছে 1 আর্গ মানে হচ্ছে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। এটা তাহলে বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো কোথা থেকে আমরা এসেছি। 1 জুল। নিউটনের গতিসূত্রগুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন সেটার নাম কি? নিউটনের 3টে গতিসূত্র আমরা আছে জানি। একটা গতিসূত্র, তিনটে গতিসূত্র কোথায় প্রথম প্রকাশিত করেছিলেন সেই বইটার নাম কি? অপশন এ সময় সংক্ষিপ্ত ইতিহাস, অপশন বি প্রিন্সিপিয়া ম্যাথামেটিক্স, অপশন সি বলছে বিবর্তনের তত্ত্ব, অপশন ডি অরিজিন অফ স্পিসিস। সঠিক উত্তর এখানে হবে অপশন নাম্বার বি, হবে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, অপশন বি। কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলটিকে লাঠি দিয়ে আঘাত করলে কম্বলটা সরে যাচ্ছে। ঠিক আছে, এই একটা শার্ট যদি এরকম লাঠি দিয়ে আঘাত করা হয়, দেখা যাচ্ছে না, সরে যাবে, ধুলোটা পড়ে যাবে। তার কারণটা কি? এখানে আমরা কোনো জাড্য ধর্মের ব্যাপার পাচ্ছি নাকি অভিকর্ষজ বল? কোনোটি নয়। দেখো এখানে আপেল মাটিতে পড়া ওই কনসেপ্টে এই কোশ্চেনটা দেওয়া হয়নি। মূলত কম্বলে যদি আঘাত করা হয় লাঠি দিয়ে, এটা একটু সরে যাচ্ছে, কিন্তু এখানে যে ধুলোটা ছিল সেটা ধুলোর জায়গায় থাকছে, এই ধুলোটা পরে নিচেতে পড়ে যাচ্ছে। তো মূলত এই কনসেপ্ট এখানে আছে, এটা হচ্ছে স্থিতিজাড্যের একটা এক্সাম্পল। তো কম্বলের ধুলো যেখানে ছিল সেখানে থাকতে চাইছে, লাঠি দিয়ে আঘাত করলে কম্বল সরে যাচ্ছে, ধুলো ওই জায়গায় থাকার কারণে কম্বল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং পরবর্তীতে পড়ে যাচ্ছে। তো এই যে ধুলো সরে যাচ্ছে এটা কি স্থিতিজাড্য আমরা বলতে পারি। আচ্ছা, কাজ শূন্য হবে কখন? ফিজিক্যাল সায়েন্সে এই যে চ্যাপ্টারগুলো
ত্বরণ, সরণ, ক্ষমতা, বেগ, হ্যাঁ, দ্রুতি, মন্দন, কার্য, শক্তি, এইগুলো খুব ভালো করে বুঝতে হবে, নয়তো তুমি উত্তর করতে পারবে না। কাজ শূন্য হয় কখন, কৃতকার্য শূন্য কখন হবে? তো এটার উত্তর কি? কার্য মানে আমরা একটা কথা বলেছি, কার্য হচ্ছে দুটো ভেক্টর রাশির গুণফল। কার্য মানে হচ্ছে বস্তুর বল ইন্টু সরণ। সরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তো এই সরণ এবং বল যদি শূন্য হয়, যদি ফোর্স শূন্য হয় তাহলে কার্য শূন্য হবে। যদি সরণ শূন্য হয়, তুমি একটা দেয়াল ঠেলছো, সে সরণ মানে সরে যাচ্ছে না, ফিক্সড আছে, সরণ জিরো, কার্য শূন্য। আরেকটা কনসেপ্ট আছে, এটাকে যদি আমরা ভাঙি, কার্যটাকে ডাব্লু বলি, এটাকে যদি এফ বলি, এটাকে এস বলি, এফ ডট এস মানে হচ্ছে এফ এস কস থিটা আসে। অর্থাৎ এই যে ব্যাপারটা হচ্ছে, তুমি একটা বস্তুকে এই দিকে বল প্রয়োগ করছো আর সে ধরো এইদিকে গেল, তাহলে এটা ধরো এফ, এটা ধরো এস, সরণটা এদিকে হলো, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে এটার অ্যাঙ্গেলটা দেখো, একটা মিডিলে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই বলটা দ্বারা কাজ শূন্য হচ্ছে ম্যাথামেটিক্যালি। কারণ কস 90 শূন্য, কারণ কস 90 ডিগ্রি মানে হচ্ছে জিরো। এই জন্য অন্য অ্যাঙ্গেল হলে হবে কাজ, ঠিক আছে? যদি এর মধ্যবর্তী কোণ, বল সরণের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ম্যাথামেটিক্যালি কস 90 যেহেতু জিরো, আমরা ভ্যালুটা জিরো পাবো, সবগুলো ক্ষেত্রেই কার্য শূন্য হয়। তাহলে কার্য ম্যাথামেটিক্যালি জিরো হতে পারে তিনটে কেস। বল যদি শূন্য হয়, ফোর্স তুমি দিলে না, একটা পেন এখানে আছে, এখানে আছে, কাজ নেই। কিংবা একটা দেয়াল আমি এরকম ঠেলছি, এটা সরছে না, সরণ শূন্য হতে পারে। একটা তুমি সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছ, ওটাও বলা হচ্ছে কৃতকার্য শূন্য, কারণ তুমি যখন যাচ্ছ সুটকেসের ওজনটা নিচে পড়ছে আর তোমার ডিরেকশনটা সোজা, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম 90 ডিগ্রি, যার ফলে কৃতকার্য ম্যাথামেটিক্যালি জিরো। কোশ্চেন নাম্বার 10, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে? ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স, আমরা ধরো একটা টেবিলে একটা বই আছে, বইটাকে এদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার ঠিক আছে, এটাতে এইদিকে বল প্রযুক্ত করা হচ্ছে, কিন্তু বইটা সরছে না, বা একটা কোনো জায়গায় পাথর আছে, সেটাকে আমরা ঠেলছি, সরছে না, মানে অন্য দিক থেকে একটা ফোর্স কাজ করছে, তো একটা বাধা বল কাজ করছে, ওই বাধাটাকে বলা হয় ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। তাহলে এখানে একটা বাধা কাজ করছে, সেই বাধাটা এই পাথরটাকে ঠেললেও যাচ্ছে না। গল্পটা কি? তাহলে তুমি ঠেলছো, এটা ঠেলছি, পিছন দিয়ে একটা প্রতিক্রিয়া পাচ্ছ, একটা ক্রিয়া করছে, একটা প্রতিক্রিয়া পাচ্ছ, এবং সেই প্রতিক্রিয়া বলটা কিন্তু ঘর্ষণ যতটা বল প্রয়োগ করছে তার সমান সমান। যেই দেখা যাবে তোমার বলটা ঘর্ষণ বলের থেকে বেশি হয়ে যাবে, এত জোরে ঠেলা দিয়েছ, ঘর্ষণ বল তার বেশি হয়ে গেছে, তখন বস্তুটা সরতে থাকবে, এগিয়ে যাবে। তো এই কথাটা এটাই বলার উদ্দেশ্য, ঘর্ষণ বল সবসময় বস্তুর গতির বিপরীতে কাজ করে। বস্তু গতি, তুমি হাঁটছো, হাঁটতে হাঁটতে স্লিপ খেয়ে পড়ে গেলে, কারণ ওই জায়গায় তুমি ঘর্ষণ বল পাওনি। হয়তো মেঝেতে জল পড়ে আছে, টাইলসের মেঝে জল পড়ে আছে, তোমার তুমি বাথরুম থেকে বেরিয়েছো, তোমার পায়ের তলায় জল আছে, স্লিপ খেয়ে পড়ে গেলে, তার মানে অ্যাকচুয়াল তুমি ফ্রিকশনটা পাওনি, ঘর্ষণ পাওনি, বাধাটা পাওনি, যার ফলে তুমি স্লিপ খেয়ে গেছো। প্রতিক্রিয়া বলটা কিন্তু জরুরি, তাই না? গামা রশ্মিটা কেমন? এই গামা রশ্মির আমরা এটাকে বলি একটা রেডিও অ্যাক্টিভ রে বা তেজস্ক্রিয় রশ্মি, যার ভর হয় শূন্য, ভর হচ্ছে শূন্য, কিন্তু বেগ হচ্ছে আলোর বেগের সমান, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা খুব ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস, ক্ষতিকারক, ঠিক আছে? গামা রশ্মি বলা হচ্ছে যে শব্দের সমান বেগে গমন করে না, শব্দের থেকেও বেশি বেগে যায়, খালি চোখে দেখা যায় না, নির্গত হওয়ার সময় গ্যাসকে ব্যাপক আয়নিত করে, নির্গত হওয়ার সময় গ্যাসকে খুব অল্প আয়নিত করে। তো এখানে উত্তর হবে অপশন ডি। এটা যখন নির্গত হয়, গ্যাস যেটা থাকবে তাকে কিছুটা আয়নিত করবে বা চার্জযুক্ত করে, ব্যাপক করে না। ভারী নিউক্লিয়াস প্রায় দুটি সমান নিউক্লিয়াসে পরিণত হওয়া
এবং সেই সঙ্গে শক্তির নির্গমনের পদ্ধতিকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 12। একটা ভারী নিউক্লিয়াস প্রায় দুটি সমান নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে এবং কিছু শক্তি নির্গত হচ্ছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন নাকি বিজারণ? এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন। তিনটি পরিবাহী রোধ যথাক্রমে 20 ওহম, 23 ওহম, 17 ওহম। এদের শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এই যে রোধের সমবায় তোমরা তড়িৎ চ্যাপ্টায় পাবে, ঠিক আছে? তিনটে রোধ, একটা হচ্ছে 20, একটা 20, একটা 17। এটা বহুবার আমরা ক্লাসে করিয়ে থাকি এই ধরনের কোশ্চেন। 20 ওহম, 23 ওহম আর একটা হচ্ছে 17 ওহম। এই তিনটে রোধ একসঙ্গে যদি যুক্ত করো তাহলে টোটাল রোধটা কত হবে বা তুল্য রোধ কত হবে? এই সিস্টেমে টোটাল রোধ এটাকে বলে না, অ্যাকচুয়াল তুল্য রোধ বলা হয় বা মোট রোধ বলতে পারি আমরা। তুল্য রোধ সবসময় যোগফল হবে তা নয়, শ্রেণীতে হলে যোগ হয়, সমান্তরালে হলে ফর্মুলা আলাদা আছে। শ্রেণী মানে হচ্ছে তুল্য রোধ আর হলে R1 প্লাস R2 প্লাস R3, মানে একেবারে পাতি যোগ। 20 প্লাস 23 প্লাস 17 মানে 60 ওহম। ঠিক আছে, এখানে তুল্য রোধটাকে যদি আমরা আর ধরি, এটাকে R1 ধরলাম, এটাকে R2 ধরলাম, এটাকে R3 ধরলাম, তাহলে এখানে 20 প্লাস 23 প্লাস 17 মানে হচ্ছে 60 ওহম। এখানে আমরা অ্যান্সার পাচ্ছি। খুব সিম্পল একটা জিনিস। আর যদি এটা বলতো সমান্তরাল সমবায় আছে, তাহলে তোমাকে কি করতে হতো? এটা যদি সমান্তরাল সমবায় থাকতো, সমবায়ে হলে কি হতো? সমান্তরাল সমবায় যদি এরকম গেট আপটা হয়, গেট আপটা যদি তোমার এরকম হয়, দেখবে দুটো রোধ এরকম ভাবে যুক্ত হয়েছে, একটা R1 আর একটা R2। তুল্য রোধ যদি আর হয়, তুল্য রোধটা তুমি ধরলে আর, তাহলে এখানে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এই জায়গা থেকে তোমাকে 1/R বার করে অ্যাকচুয়াল আরটাকে বার করতে হবে ফর্মুলা দিয়ে। যদি তিনটে হয়, ঠিক আছে, এখানে যদি আর একটা আমরা যোগ করে দিই, এটাকে যদি R3 বলি, তাহলে 1/R3 এইভাবে তোমাকে বার করতে হবে। পরমাণু নিউক্লিয়াস গঠিত হয় কি দিয়ে? পরমাণু নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? একটা পরমাণু, তার মধ্যে কেন্দ্রে একটা ক্ষুদ্র জায়গা দেখবো, একটা পরমাণু তুমি ভাবতে পারো একটা ফুটবল, তার মধ্যে একটা ছোট্ট বল আছে এবং সেখানে থাকে কি থাকে? সেখানে থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। আর বাইরে বিভিন্ন কক্ষপথ থাকে, বাইরে বিভিন্ন কক্ষপথে বলা হচ্ছে ইলেকট্রনরা ঘোরাফেরা করে। তাহলে পরমাণুর নিউক্লিয়াস, এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কিন্তু কোষের নিউক্লিয়াস নয়, এটা পরমাণু নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন আর নিউট্রন, ইলেকট্রনটা বাইরে ঘোরাফেরা করে এবং বিভিন্ন কক্ষ আছে, পরমাণুর সাইজের উপর ভিত্তি করে বিভিন্ন কক্ষপথ আছে। কোশ্চেন নাম্বার 15 বলছে, গৃহে আমাদের বাড়িতে কোন সজ্জায় তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সাথে যুক্ত করা হয়? আমাদের বাড়িতে দেখবে একটা ঘর, এই ঘর একটা ধরো এসি আছে, একটা ফ্যান আছে, একটা লাইট আছে, একটা মানে প্লাগ রয়েছে যেখানে চার্জ দেওয়া যায়, ঠিক আছে, একটা ধরো ডিম লাইট আছে। তো এরকম ভাবে আমরা ঘরে ওয়ারিং থাকে, একটা টিভির পয়েন্ট রয়েছে। তো বিষয়টা হচ্ছে এই যে গৃহে আমরা এই তড়িৎচালিত যন্ত্রপাতি ব্যবহার করছি, এটা রোধের সমবায়। এই প্রত্যেকটা বাল্ব, ফ্যান বা যাই হোক, এগুলো একটা একটা রোধ। এগুলো আমরা যুক্ত করছি কোন সার্কিটে? শ্রেণীতে না সমান্তরালে? উত্তর হচ্ছে সমান্তরাল, অলওয়েজ সমান্তরাল। কারণ সমান্তরাল সমবায়ে তুল্য রোধটা কম হয়।
আমরা এই যে তুল্য রোধ দেখাচ্ছিলাম, তুল্য রোধ এটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণীতে হলে সব একেবারে বাংলা যোগ, টোটাল রোধটা বেশি হতো। আর শ্রেণীতে হলে এগুলো এইভাবে তুমি ক্যালকুলেশন করবে, দেখবে অনেকটা কম আসছে রেজাল্ট। ঠিক আছে, তো যার ফলে আমরা তুল্য রোধ কম হয় বলে শ্রেণীর জায়গায় অবশ্যই সমান্তরাল সমবায় ব্যবহার করি, প্যারালাল কম্বিনেশন। অর্থাৎ এটা বোঝার জন্য আমি প্রথমে বললাম যে একটা ফ্যানের জন্য একটা আলাদা সুইচ থাকবে, ফ্যানের সুইচ দিলে ফ্যান চলছে, বাল্ব যদি থাকে বাল্বের সুইচ দিলে বাল্ব চলছে। কিন্তু শ্রেণী সমবায় কি হয়, ডেকোরেটর বা ঘর সাজায় যখন দেখবে বাইরে চুনি লাইট, একটা লাইট দেওয়া সব লাইট জ্বলছে, ওটা শ্রেণী। ঠিক আছে, অনেক সময় সিরিজ কম্বিনেশন হয়ে যায়, ভোল্টেজ কমে যায় দেখা যায়। তো ওই যে ব্যাপারটা হচ্ছে একসঙ্গে হয়ে যাচ্ছে রোধগুলো, এখানে অনেক ব্যাপার রয়েছে। যাই হোক, তো শ্রেণী সমবায় বোঝার জন্য এটাই হচ্ছে, একটা সুইচ দিলে ধরো সব চলছে শ্রেণী, আর একটা সুইচ, একটা ফ্যান চলছে, একটা সুইচ দিচ্ছে লাইট জ্বলছে, আলাদা আলাদা যে রাস্তা আছে, আলাদা আলাদা রুট আছে, মানে সেটা তুমি সমান্তরাল সমবায় ব্যবহার করছো। সব সময় বাড়িতে কিন্তু সমান্তরাল সমবায়টাই সাধারণত ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 16, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বলের ফর্মুলা কি? বল মানে কি? ভর ইন্টু বেগ, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু সময়, নাকি বেগ ইন্টু ত্বরণ? পি সমান এম এফ, এরম একটা সূত্র তোমরা দেখে থাকবে, বা বলের জায়গায় ফোর্সটাকে এফ লিখে এফ এম ইন্টু এ এইভাবে লেখা হয়, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো যাই লেখো না কেন উত্তর এটাই, বল মানে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, এখানে পিটা বল, এখানে এফটা বল, এখানে এমটা ভর, এফটা হচ্ছে ত্বরণ, এখানে এমটা বল, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। ফর্মুলা যেভাবে তুমি লিখতে পারো, বল মানে ভর ইন্টু ত্বরণ। এলইডি এর অর্থ কি? এলইডি বাল্ব আমরা বলে থাকি, এলইডির অর্থ কি? এলইডি হচ্ছে আলো নিঃসরণকারী যন্ত্র, আলো নিঃসরণকারী ডায়োড, অপশন বি হবে। লাইট এমিটিং ডায়োড বলা হয়, ফুল ফর্ম লাইট এমিটিং ডায়োড। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহার করা হয়? কিসের আচ্ছাদন দেওয়া হয়? কাঁচ, পেতল, রাবার, নাকি কাঁচা লোহা? বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে যদি মুক্ত রাখতে চাও তাহলে কিসের আচ্ছাদন দেওয়া হয়? সঠিক উত্তর হবে কাঁচা লোহার আচ্ছাদন দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 19, চৌম্বক ক্ষেত্রের একক কি? চৌম্বক ক্ষেত্রের একক কি? তোমাদের টোটাল 20টা কোশ্চেন ফেস করতে হবে ফিজিক্যাল সায়েন্সে, 15টা 1 নাম্বার এবং 5টা 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। সাবানের বুদবুদ গোলাকার হয় তার কারণ কি? এটা তোমরা হোমওয়ার্ক করো। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা ক্লাসে ছিলে, কোশ্চেন যেগুলো পেরেছো ভালো, না পারলে অবশ্যই নোট করবে। কিছু কনসেপচুয়াল জিনিস ছিল, আমরা আলোচনা করেছি একটু সময় নিয়ে। যাই হোক, ক্লাসগুলো করতে থাকো। দেখো, প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, আজ থেকেই। তুমি ওই ক্লাস 3 মাস পড়বে, একটা বিশাল কিছু করে ফেলবে, কিন্তু সম্ভব নয় বর্তমান দিনে। ঠিক আছে, এবং বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সটা তোমাকে কিন্তু বুঝে পড়তে হবে। লাইফ সায়েন্সটাও সব সাবজেক্টই বোঝার আছে, তারপরেও ফিজিক্যাল সায়েন্স তুমি বুঝতে না পারলে উত্তর করে আসতে পারবে না। লাইফ সায়েন্স কিছুটা মুখস্থ করে তুমি নামে আসতে পারছো, জানার মধ্যে আসছে, উত্তর করতে পারছো, কিন্তু এখানে তোমার জানা বিষয় তাও করে আসতে পারছো না। ধরো একটা অঙ্ক দিল সমান্তরাল সমবায় থেকে বা শ্রেণী সমবায় থেকে, তোমার জানা আছে, সূত্র মনে পড়ছে না, বাট করে আসতে পারলে না। এই হচ্ছে বিষয়। তো কনসেপ্টটা হচ্ছে মূল, এখানে তোমাকে বুঝতে হবে, বুঝে পড়তে হবে। খুবই ইজি একটা বিষয়, জটিলতার কিছু নেই। যাই হোক, প্রত্যেকে আমি বলবো চেষ্টা করলে আজ থেকে এখন থেকেই করো। ঠিক আছে, ওই কবে ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, তারপর পড়বো বা পরীক্ষার একটা ডেট দিক, তার আগে পড়বো, 1 মাস দিয়ে একটা পরীক্ষা দেবো, ওই একটা রকম পরীক্ষা হবে, বাট তাতে আলটিমেট ভালো কিছু হবে না। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, চেষ্টা করো, নিশ্চয়ই তুমি সফল হবে। শুভকামনা থাকলো, দেখা হচ্ছে পরবর্তী সেশন। ওকে, বাই।